আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ভার্সিটি মাস্টার ক্লাস তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি এর চ্যাপ্টার 3 এর লেকচার 4 এ। তো আজকে আমরা পড়বো লেকচার 4। এর আগে আমরা 3টা লেকচার পড়েছি এবং আজকে লেকচার 4 এর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটার ইতি টানবো। তো আজকের লেকচারে আমরা মেইনলি এই ডিজিটাল ডিভাইসের পার্টটাতে চলে যাব এবং ডিজিটাল ডিভাইস নিয়ে আমাদের যা যা পড়ার তা পড়ে ফেলবো। তো তোমাদেরকে আমি একটু বলেছিলাম শুরুতেই গত লেকচারে যে আমাদের এই চ্যাপ্টারটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটাকে আমরা বলতে পারি সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। দ্বিতীয় ভাগটাকে আমরা বলতে পারি আমাদের বুলিয়ান অ্যালজেব্রা, যেটা আমরা গত লেকচারে পড়েছি। এবং তৃতীয় ভাগটাকে আমরা বলতে পারি আমাদের ডিজিটাল ডিভাইস। তো এখানে একটা কথা আসলে বলে রাখা জরুরি, সেটা হচ্ছে যে আমরা আসলে কি পড়ছি। আমরা আসলে এই চ্যাপ্টারটা পড়ছি এবং আমরা আসলে ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছি, তাই না? এই জিনিসটা ইম্পর্টেন্ট যে আমাদের আসলে যেটার জন্য পড়ছি এর চেয়ে অতিরিক্ত আসলে অনেক বেশি পড়ে আসলে আমাদের লাভ নাই, তাই না? তো এই কারণেই আমরা আসলে যেই জিনিসগুলো আমাদের আসে এবং সবচেয়ে বড় কথা যে আসা না আসা পরের হিসাব, যে জিনিসগুলো আমাদের জন্য দরকার সেই জিনিসগুলো আমরা আসলে পড়ছি। এবং চ্যাপ্টারে হয়তো আরো 2-4টা টপিক বেশি তোমাদের মনে হতে পারে যে থাকবে, কিন্তু সেগুলো আসলে অনেক ফার ফেজড, যেটা আসলে আসার কোনো সম্ভব কখনো আসেও নাই। হ্যাঁ, এবং আমাদের প্রয়োজন না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমাদের জন্য যেই জিনিসগুলো প্রয়োজন আমরা সেগুলো পড়ছি এবং সেগুলো খুব ভালো করে পড়ছি, সময় নিয়ে পড়ছি। এবং আমরা আগের আছে অনেক জটিল ক্যালকুলেশনস এবং অনেক কিছু যেগুলো আমাদের এইচএসসি লেভেলেও আসে না, হয়তো আমাদের বইয়ে আছে কিন্তু এইচএসসি লেভেলেও আসে না, আমাদের অ্যাডমিশনেও আসে না। তো সেই জিনিসগুলোতে আমরা খুব বেশি আসলে সময় স্পেন্ড করব না, বিকজ অ্যাডমিশনের টাইমে আমাদের সময়টা তো ভ্যালুয়েবল এবং আমাদের প্রত্যেকটা সাবজেক্টেই সময় দিতে হবে। শুধুমাত্র আইসিটির একটা চ্যাপ্টার একটা লেকচার নিয়ে পড়ে থাকলে আসলে হবে না, তাই না? আচ্ছা, তো আমরা তাহলে চলে আসি আমাদের ডিজিটাল ডিভাইসের লেকচারে। তো আজকে ডিজিটাল ডিভাইসের লেকচারে আমরা প্রথমেই পড়বো লজিক গেট। গত লেকচারে আমি তোমাদেরকে একটু আইডিয়া দিয়েছিলাম যে আমাদের যেই অপারেশন গুলো আমরা পড়েছি, এন্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন, এই অপারেশন গুলোকে যখন আমি একটা সার্কিটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করি সেই সার্কিটটাকে আমরা বলি গেট। তো এই লজিক গেট গুলো হচ্ছে আমাদের এক একটা লজিক্যাল ফাংশন বা লজিক্যাল অপারেটর এর করেসপন্ডিং গেট। এরপর আমরা পড়বো এনকোডার এবং ডিকোডার। আমরা পড়েছিলাম এনকোডিং মানে কি, হিউম্যান রিডেবল, মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষা নেওয়া মানে হচ্ছে এনকোডিং, এবং তার বিপরীতটা হচ্ছে ডিকোডিং। সো এই দুইটা করে যে যন্ত্র দিয়ে বা যে সার্কিট দিয়ে, সেই সার্কিটটা দেখতে কেমন, তার ইনপুট কয়টা আউটপুট কয়টা, এটা হচ্ছে আমরা এনকোডার ডিকোডারে পড়বো। তারপর আমরা পড়বো অ্যাডার। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা কম্পিউটারে আসলে যত রকম ক্যালকুলেশন করি সব ক্যালকুলেশন আমরা করি যোগের মাধ্যমে। তোমাদের মনে আছে আমি বলেছিলাম যে ভাই আমরা বিয়োগটাও করব যোগের মাধ্যমে। কিভাবে? টুস কমপ্লিমেন্ট। আমরা গুণ করব যোগের মাধ্যমে। কিভাবে? গুণ করা মানে বারবার যোগ করা, তাই না? আমরা ভাগ করব যোগের মাধ্যমে। কিভাবে? ভাগ করা মানে বারবার বিয়োগ করা। আর বিয়োগকে তো আমরা টুস কমপ্লিমেন্টের মাধ্যমে যোগে কনভার্ট করেই ফেলেছি। সো এই কারণে আমরা বলছিলাম যে আমরা একটা কম্পিউটারে সব রকম ক্যালকুলেশন আসলে করব যোগের মাধ্যমে। এবং কম্পিউটারে যোগের জন্য যে বর্তনীটা থাকে সেটার নাম হচ্ছে অ্যাডার। আমি তোমাকে বলেছিলাম যে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট আলুর ভিতরে আমাদের একটা অ্যাডার থাকে। সো এই অ্যাডারের গঠনটা আমরা দেখবো। এবং ফাইনালি আমাদের কম্পিউটারের বা আমাদের যে কোনো ডিজিটাল ডিভাইসের একটা প্রাণকেন্দ্র থাকে আমাদের একটা ডিজিটাল ডিভাইসের মেমোরি। কারণ মেমোরি ছাড়া তুমি আসলে একটা ভ্যালিউ, একটা সংখ্যা, একটা স্ট্রিং, যে কোনো কিছু কোথায় স্টোর করবা? সো সেই মেমোরির জন্য আমাদের যে কম্পোনেন্ট গুলো আমরা ইউজ করি, ফ্লিপ ফ্লপ, কাউন্টার এবং রেজিস্টার, এই টপিকটা আমরা সবার লাস্টে দেখবো। তো আমরা যদি একটু গুরুত্বের বিবেচনা করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে আমাদের লজিক গেট। সেটার গুরুত্ব খুবই বেশি। আমি আগেই বলেছি যে লজিক গেট, বুলিয়ান অ্যালজেব্রা, এটা অনেক ইম্পর্টেন্ট। এবং বুলিয়ান অ্যালজেব্রা না পড়লে তুমি আসলে বাকি কোনোটাই বুঝবা না, টু বি অনেস্ট। এরপর এনকোডার ডিকোডার, এখান থেকে কোয়েশ্চেন্স কম আসে, দেখতেই পাচ্ছ। খুব বেশি এনকোডার ডিকোডারে ডিপে যাওয়ার দরকার নেই। তারপর অ্যাডার, এটার থেকেও কম আসে। এবং লাস্টে ফ্লিপ ফ্লপ, কাউন্টার, রেজিস্টার থেকে আরো কম আসে, টু বি অনেস্ট। খুবই কম আসে কোয়েশ্চেন। হ্যাঁ, তো মেইনলি এই লেকচারে আমরা মেইনলি ফোকাস করবো কারণ আমাদের লজিক গেটের উপর। ওকে, তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখি যে এই লজিক গেট টপিকটা থেকে আমাদের বিগত বছর কোথায় কোথায় কোয়েশ্চেন আসছে। এবং দেখতেই পাচ্ছ যে খুব রিসেন্ট দুইটা, এবং মানে লিটারালি গত বছরের কোয়েশ্চেন, আর এগুলোর মধ্যে আমাদের কোয়েশ্চেন আসছে। হ্যাঁ, তো এখানে আমি যদি তোমাকে একটু বলে রাখি যে লজিক গেট আর হচ্ছে তোমার বুলিয়ান অ্যালজেব্রা, এগুলো আসলে টপিক ঠিক আলাদা করা যায় না, মানে একই টপিকের আন্ডারে আমরা আসলে ফেলতে পারি, তাই না? তো এই কারণে কোয়েশ্চেন গুলা, গুরুত্ব গুলাও এরকম। হ্যাঁ, 3 স্টার হবে এখানে আসলে। যাই হোক,
তো লজিক গেট কি কি, কেমন দেখতে তারা, এবং তাদেরকে দিয়ে আমরা কি কাজ করতে পারি। তো আশা করি এই ব্রাউন ব্যাকগ্রাউন্ডের উপর সাদা কালার দিয়ে লেখা তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। তো সেখানে আমরা 8টা লজিক গেট তোমাদের সামনে নিয়ে আসছি। 8টা লজিক গেটের প্রথমটা আমরা দেখতে পাচ্ছি অর গেট, তারপরটাকে আমরা নাম দিয়েছি নর গেট, তারপর এটা এন্ড গেট, তারপর ন্যান্ড গেট, এক্সঅর গেট, এক্সনর গেট, বাফার গেট, নট গেট। তো এত এত লজিক গেটকে আমরা যদি একটু শৃঙ্খলাবদ্ধভাবে চিন্তা করি, প্রথমে আমরা দেখবো যে আমাদের মৌলিক গেট কারা। এই অর গেট এটা আমাদের একটা মৌলিক অপারেশন, তাই না? আমরা পড়েছি বুলিয়ান অ্যালজেব্রায় অর অপারেশন করা হয়। সো অর গেট এটা আসলে একটা মৌলিক গেট হবে, হ্যাঁ। তারপর আমাদের এন্ড গেট এটা একটা মৌলিক গেট হবে, এবং আমাদের নট গেট এটা একটা মৌলিক গেট। তো আমাদের বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন 3টা, এন্ড, অর এবং নট। একইভাবে আমাদের মৌলিক গেট ও 3টা। আমরা যদি বলি আমাদের মৌলিক গেট কারা কারা, আমাদের মৌলিক গেট হচ্ছে অর, এন্ড, নট। তো এদের কিছু এক্সটেন্ডেড ভার্সন আছে, হ্যাঁ, এক্সটেন্ডেড ভার্সন। যেমন অর গেটের সাথে, বা এগুলোকে আমরা কম্পাউন্ড গেট বলি, হ্যাঁ, কম্পাউন্ড গেট, হ্যাঁ, বা যৌগিক গেট, যৌগিক গেট, যৌগিক গেট। যৌগিক গেট গুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, হ্যাঁ। একটাকে আমরা বলি হচ্ছে আমাদের সার্বজনীন গেট। হ্যাঁ, বাই দ্য ওয়ে বাংলা ভাষায় সর্বজনীন আর সার্বজনীন দুইটা ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স আছে। এর মিনিংটা আমি আসলে ভুলে গেছি। সর্বজনীন মানে মোস্ট প্রবাবলি সবার জন্য, আর সার্বজনীন মানে মোস্ট প্রবাবলি সবার জন্য উপকারী, এরকম একটা পার্থক্য আছে। যেমন তোমরা হয়তো জানো যে আমন্ত্রণ আর নিমন্ত্রণ দুইটা মানেই হয়তো ইনভাইটেশন, বাট দুইটার মধ্যে পার্থক্য আছে। যেমন আমন্ত্রণ মানে হচ্ছে আসার জন্য দাওয়াত, আর নিমন্ত্রণ মানে হচ্ছে আসলে খাওয়া দাওয়ার জন্য দাওয়াত, ঠিক আছে? তো তুমি যদি বিয়ের কার্ডে দেখো লেখা যে সাদরে আমন্ত্রণ, তার মানে বিয়েতে খাইতে গেলে খাবার দিবেন না, বুঝছো? এরকম হতে পারে আর কি। আচ্ছা, সো যৌগিক গেট কি কি? সার্বজনীন গেট, আর এটাকে আমরা বলি হচ্ছে এক্সক্লুসিভ গেট বা বিশেষ গেট, এরকম নাম দিই, হ্যাঁ, সাধারণত। তো এক্সক্লুসিভ গেট, হ্যাঁ। তো সার্বজনীন গেট হচ্ছে নট গেট আর অর গেট মিলে আমাদের নর গেট হয় একটা, আর নট গেট আর এন্ড গেট মিলে আমাদের ন্যান্ড গেট হয় একটা, হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের এই যে ন্যান্ড গেট, এই যে ন্যান্ড গেট, এটা হচ্ছে আমাদের একটা সার্বজনীন গেট, আর নর গেট এটা একটা সার্বজনীন গেট। আর এই এক্সঅর এবং এক্সনর এই দুটাকে আমরা বলি হচ্ছে এক্সক্লুসিভ গেট, হ্যাঁ। এক্সঅর এবং এক্সনর এগুলাকে আমরা বলি এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ মানে এই না যে এই গেট গুলা খুব মানে বিশেষায়িত বা খুব বিশেষ স্পেশাল গেট। এক্সক্লুসিভ মানে এটা না। এক্সক্লুসিভ মানে, এক্সক্লুসিভ ওয়ার্ডটার মানে কি? আমরা দেখি না যে লেখা থাকে যে এই খাবারের দাম 500 টাকা ইনক্লুডিং ভ্যাট, খাবারের দাম 425 টাকা এক্সক্লুডিং ভ্যাট, তাই না? তো এক্সক্লুড বা ইনক্লুড করার মানে কি? ইনক্লুড মানে ওটার আন্ডারে, ভিতরে, আর এক্সক্লুড মানে বাইরে। সো এক্সক্লুসিভ গেট মানে হচ্ছে যারা আমাদের ইনপুট গুলোর মধ্যে এক্সক্লুসিভনেস চেক করে, ঠিক আছে? এক্সক্লুসিভ মানে গেটটা বিশেষ কিছু এরকম না, বা এই গেটটা ডায়মন্ড দিয়ে বানায় এরকম কিছু না। এক্সক্লুসিভ মানে হচ্ছে গেটটা হচ্ছে এক্সক্লুসিভনেস চেক করে, হ্যাঁ, মানে বুঝতে পারছো আর কি। আচ্ছা, আর ফাইনালি আমাদের আরেকটা জিনিস আছে বাফার গেট। বাফার গেটটাকে আমরা ক্লাসিফিকেশনের আন্ডারে আনি নাই বিকজ আমাদের বইয়ে নাই, বাট বাফার গেটের আইডিয়াটা হচ্ছে যে এটার ইনপুট যা, আউটপুটটা, ঠিক আছে? বাফার গেটে আমরা ইনপুটে যাই দিব, আউটপুটে আসলে তাই পাবো, হ্যাঁ। মানে নট গেটের উল্টা। নট গেটে কি? ইনপুটে আমি যা দিব, আউটপুটে তার নটটা পাবো। বাফার গেটে আমি ইনপুটে যা দিব, আউটপুটে তাই পাবো, ঠিক আছে? তো তোমরা বলতে পারো ভাই গেটের কাজ কি তাহলে? সো যেটা ইনপুট দিব ওটাই যে আউটপুট পাই, এটার কাজ কিছুই না, এটা হচ্ছে অ্যাম্পলিফাই করে, তাই না? আমরা যেরকম ট্রান্সফরমার দেখেছি, আমাদের রাস্তায় রাস্তায় ট্রান্সফরমার থাকে, ট্রান্সফরমারে যে কারেন্টটা আসে সেই কারেন্টটাকে অ্যাম্পলিফাই করে, একটু বুস্ট করে আবার পাস করে দেয়, তাই না? বা দেখা যায় কারেন্টের ভোল্টেজ লেভেল আপ ডাউন করে, রাইট? সো বাফার গেট এই কাজটাই করে, যে তোমার সার্কিটটা যদি অনেক বড় হয় একটা তার, তাহলে কারেন্ট যাইতে যাইতে আসলে কারেন্টটা কমে যাবে। সো ট্রান্সফরমারের মতো বিহেভ করে, যে মাঝখানে একটা বাফার গেট দিলে সেই ওই কারেন্টটাকে একটু অ্যাম্পলিফাই করে দেয়। আইডিয়াটা অনেকটা এরকম, হ্যাঁ। আচ্ছা, সো গেট গুলোর ছবিগুলো হয়তো তোমরা দেখছো, হ্যাঁ। তো ছবিগুলো আমাদের মনে রাখতে হবে এবং মনে থেকে যাবে আমাদের। আমরা যদি একটু আলাদা আলাদা করে প্রত্যেকটা গেট আবার দেখি, ফার্স্টে আমরা চলে আসলাম প্রাইমারি লজিক গেট, বা যাকে আমরা বলেছি মৌলিক গেট। তো প্রাইমারি লজিক গেট হচ্ছে আমাদের 3টা, এন্ড গেট, অর গেট এবং নট গেট, এবং তাদের অপারেশন হচ্ছে এন্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন, হ্যাঁ, আগের মতোই। সো আমি যদি এই গেট গুলার ট্রুথ টেবিল গুলো একটু আঁকি, যে আমাদের এন্ড গেটে যেটা হবে যে আমাদের এ আর বি যদি আমাদের ইনপুট থাকে, তাহলে আমাদের আউটপুট কি হবে, হ্যাঁ। যেমন আমি লিখলাম আউটপুট এ বি, এটা কি হবে? আর অর গেটের জন্য আমি লিখলাম হচ্ছে এ অর বি, হ্যাঁ। তো এ আর বি দুইটাই শূন্য হইতে পারে, এটা শূন্য এটা ওয়ান হইতে পারে, এটা ওয়ান এটা শূন্য হইতে পারে, দুইটাই ওয়ান হইতে পারে, রাইট?
সো এন্ড গেটে আমরা পড়েছি যে প্রত্যেকটা ইনপুট 1 হলে আউটপুট 1, এন্ড গেটে প্রত্যেকটা ইনপুট 1 হলে আউটপুট 1, এন্ড গেটে প্রত্যেকটা ইনপুট 1 হলে আউটপুট 1, আর অর গেটে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1, অর গেটে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1। সো বাকি ঘরগুলো আমরা তাহলে শূন্য দিয়ে ফিল আপ করে। হ্যাঁ, তো এই কথাটাকে অন্যভাবেও বলা যায় যে এন্ড গেটে যে কোনো একটা 0 হলে আউটপুট 0, যে কোনো একটা 0 হলে আউটপুট 0, আর দুইটা 1 হলে আউটপুট 1। আর অর গেটে আমরা বলতে পারি যে দুইটাই 0 হইলে 0, তো আমরা 1টাই মনে রাখি সাধারণত। হ্যাঁ, আউটপুটের ক্ষেত্রে আমরা শুধুমাত্র 1টাকেই ফোকাস করি, বাকিগুলা 0। তো এই কারণে কথাটা কি বললাম যে সবগুলা ইনপুট 1 হলে এন্ড গেটের আউটপুট 1, এন্ড অপারেশনের মতোই। আর অর গেটে কি হবে, যে কোনো একটা 1 হলে আউটপুট 1। বুঝতে পেরেছো ব্যাপারটা? আর নট গেটটা তো আমরা সবাই জানি যে আমাদের এ যদি হয় হচ্ছে 0, তাহলে এ এর নট হবে হচ্ছে 1, আর এ যদি হয় হচ্ছে 1, তাহলে এ এর নট হবে হচ্ছে 0। তো এই হচ্ছে আমাদের গেটগুলো। তো এই কারণে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের নট গেটে একটা ইনপুট, কারণ এটা একটা ইউনারি গেট, তাই না? ইউনারি, এটা হচ্ছে একটা ইনপুট। আর এই দুইটা গেট হচ্ছে বাইনারি গেট, মানে এটার দুইটা ইনপুট, দুইটা ইনপুট একটা আউটপুট। বাইনারি ছাড়াও এরা আসলে মানে মাল্টিপল ইনপুটও আসলে হইতে পারে, তাই না? 3টা 4টা ইনপুট আমরা চিন্তা করতে পারি, তাই না? আমি তোমাকে বলতেছিলাম যে আমাদের দুইটাই হতে পারে, কোনো কথা নেই। যদি 3টা ইনপুট হয় তাহলে 3টা 1 হলে আউটপুট 1, আদারওয়াইজ 0। এরকম আমরা একটা ট্রুথ টেবিল দেখেছিলাম ডি মর্গানস লতে, সেখানে আমরা 3টাকে একসাথে এন্ড একসাথে অর করেছিলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই গেটগুলো দেখতে কেমন চিনলাম। এন্ড গেট হচ্ছে এরকম লম্বা দাগ গোল, অর গেট এরকম এই মাথায় একটু বাঁকা হবে, আর এটা হচ্ছে নট গেট, মাথায় একটা গোল হবে। তো ভবিষ্যতে আমরা দেখবো যে যখনই আসলে এরকম মাথায় একটা গোল আমরা দিব, মাথায় একটা গোল, মাথায় একটা গোল দেওয়া মানেই আমরা দেখবো ভবিষ্যতে যে নট। হ্যাঁ, মাথায় একটা গোল দেওয়া মানেই নট। যেমন আমরা যদি ভবিষ্যতে চলে আসি, যে ভবিষ্যৎ ভবিষ্যৎ বলতেছিলাম, এই ছবিটার দিকে তাকাও। হ্যাঁ, এগুলো হচ্ছে ইউনিভার্সাল গেট। এইটা হচ্ছে আমাদের একটা নর গেট, আর এটা হচ্ছে আমাদের একটা ন্যান্ড গেট। হ্যাঁ, আমি যদি একটু দেখাই যে এটা ছিল আমাদের এন্ড গেট, এন্ড, তো এই এন্ড গেটের এন্ড গেটে যে আউটপুটটা আসবে সেটাকে যদি আমি আবার নট গেট দিয়ে পাঠাই, তাইলে এই দুইটা অপারেশনকে একসাথে আমরা বলি হচ্ছে ন্যান্ড অপারেশন, ন্যান্ড, নট এবং এন্ড একসাথে। এবং এই ন্যান্ড গেটের ছবিটা দেখতে হবে এরকম, যে আমাদের এরকম একটা মাথায় একটা গোল, তাহলে এটা হচ্ছে একবারে ন্যান্ড হয়ে গেল। একইভাবে আমি যদি বলি নর, তাহলে নর গেট দেখতে কিরকম হবে, নর গেট দেখতে অর গেট যেরকম তার সাথে মাথায় একটা গোল। হ্যাঁ, আচ্ছা, এখানে একটু ভুল হয়ে গেছে, ন্যান্ড গেটে দুইটা ইনপুট হবে, তাই না? দুইটা ইনপুট হবে, দুইটা ইনপুট। তাহলে আমরা এটার সত্যক সারণীটা একটু দেখি, যে আমাদের এ এবং বি দুইটা যদি ইনপুট থাকে, তাদের আউটপুট যদি হয় ন্যান্ড, এ বি ন্যান্ড, এটা হলো ন্যান্ড। আর তাদের আউটপুট যদি হয় নর, এ অর করে নট করে দিলাম। হ্যাঁ, তাহলে কি হবে? সো এন্ড অপারেশনের যে লজিক, প্রত্যেকটা ইনপুট 1 হলে আউটপুট 1, ন্যান্ডের ক্ষেত্রে সেটা উল্টা হয়ে যাবে, যে প্রত্যেকটা ইনপুট 1 হলে আউটপুট 0, প্রত্যেকটা ইনপুট 1 হলে আউটপুট 0। আর অর গেটে যে লজিকটা ছিল যে প্রত্যেকটা ইনপুট, সরি, যে কোনো অর গেটে কি ছিল, যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1, তাহলে এখন কি হবে, যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 0। সো লজিকটা আসলে উল্টা যাবে, তাহলে বাকিগুলা কি হবে, 1। বুঝতে পারছো? সো সোজা বাংলা ভাষায় যদি বলি, আমাদের এন্ড গেটের যে আউটপুট সেটার উল্টা করে দিলে হবে, যে 0 0 0 1, এটাকে উল্টা করে দিলে হবে 3টা 1 একটা 0। তো একইভাবে অর গেটের উল্টা করে দিলেই আমাদের নর গেট চলে আসবে। তো কেন এদেরকে ইউনিভার্সাল গেট বলা হচ্ছে, খুব ভালো কথা ভাবে বুঝতে পারছি যে এটা একটা কম্পাউন্ড গেট, দুইটা গেটকে মিলে আমি একটা গেট পাইছি, বাট তাদেরকে কেন ইউনিভার্সাল বলতেছি? ইউনিভার্সাল বলার রিজন হচ্ছে যে শুধুমাত্র নর গেট অথবা শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে আসলে যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায়। যেমন আমরা যদি বলি যে একটা সার্কিট তোমার হাতে আছে, তাহলে তুমি আসলে 3 রকম মানে মৌলিক যে গেট, এন্ড গেট, অর গেট আর নর গেট, মৌলিক গেট দিয়ে যে কোনো সার্কিট বাস্তবায়ন করতে পারো, তাই না? কিন্তু মানে মৌলিক গেট যে 3টা, এন্ড, অর আর নট, তিনটা, এই তিনটাই তোমার থাকা লাগবে না। এই জায়গায় এন্ড করবা, এই জায়গায় অর করবা, এই জায়গায় নট করবা, তাই তিনটাই থাকা লাগবে। এমন কি সম্ভব যে শুধুমাত্র নট গেট দিয়ে বা শুধুমাত্র এন্ড গেট দিয়ে বা শুধুমাত্র অর গেট দিয়ে তুমি পুরো সার্কিট বাস্তবায়ন করছো? সম্ভব না। শুধুমাত্র এটা এই ইউনিভার্সাল গেট গুলোর ক্ষেত্রে সম্ভব। শুধুমাত্র ন্যান্ড গেট, তোমার কাছে 50টা ন্যান্ড গেট আছে, তুমি যে কোনো সার্কিট বাস্তবায়ন করতে পারবা, বা তোমার কাছে 100টা নর গেট আছে, তুমি যে কোনো সার্কিট শুধুমাত্র নর গেট দিয়েই তুমি সার্কিট বাস্তবায়ন করতে পারবা। তো এটা হচ্ছে আসলে এদের সুবিধাটা বা এদের বিশেষায়িত্বটা, যে মানে বিশেষত্ব, যে এরা হচ্ছে ইউনিভার্সাল গেট। হ্যাঁ, তো এটা কিরকম, মানে জিনিসটা চিন্তা করলে এরকম, যে আমরা প্রাইমারি কালার পড়ছি না, যে রেড গ্রিন ব্লু, RGB, রেড গ্রিন ব্লু, এই তিনটা হচ্ছে আমাদের মৌলিক রং।
তো রেড গ্রিন ব্লু মিলে আমরা হচ্ছে যে কোনো রং বানাইতে পারি, তাই না? রেড গ্রিন ব্লু মিলে আমরা যে কোনো রং বানাইতে পারি। তো তোমার কাছে যদি যথেষ্ট পরিমাণ রেড, গ্রিন আর ব্লু থাকে, তাইলে থিওরিটিক্যালি তুমি এই তিনটা রং দিয়ে যে কোনো কিছু আঁকতে পারবা, তাই না? মিলাই মিলাই তুমি কালার বানায় বানায় আঁকতে পারবা, রাইট? থিওরিটিক্যালি। কিন্তু চিন্তা করে এমন কোন রং কি আছে যে একটা রং দিয়ে সবকিছু আঁকা যাবে? তাই না? নাই। হ্যাঁ, থাকলে ওটাকে আমরা হয়তো ইউনিভার্সাল কালার বলতাম, তাই না? বুঝতে পারছো কথাটা? তো এইটা হচ্ছে ইউনিভার্সাল গেটের লজিকটা, যে একটা গেট, এটা দিয়েই যে কোনো গেট বানানো যায়, যে কোনো সার্কিট। তো আমরা যদি একটু দেখি যে আমরা কিভাবে আসলে নর গেটেরটাই যদি দেখি, যে আমরা নর গেট দিয়ে কিভাবে নট গেট বানাইতে পারি। হ্যাঁ, যে নর গেট যে একটা ইউনিভার্সাল গেট, নর গেট দিয়ে আমরা কিভাবে নট গেট বানাইতে পারি। তো কি করব আমরা, হচ্ছে একটা ইনপুট আসবে, সেই ইনপুটটাকে আমি দুই ভাগে ভাগ করব, তারপর তাদেরকে আমি নর করে দিব, নর করে দেওয়ার পর তাদেরকে আমি আবার নর করে দিব। হ্যাঁ, তাইলে আমার ইনপুটে যেটা থাকবে এ, আউটপুটে সেটা নট হয়ে যাবে। তারপর আমি দেখো এখানে অর করতে পারি কিভাবে, এই যে এটা হচ্ছে আমাদের অর, যে এটা হচ্ছে আমরা কি শিখলাম, নট শিখলাম। হ্যাঁ, নর গেট দিয়ে নট, নর গেট দিয়ে আমরা অর কিভাবে করতে পারি, এই ছবিটাই যে এখানে দেওয়া আছে, যে তোমার ফার্স্টে হচ্ছে দুইটা ইনপুটকে তুমি নর করবা, নর করলে তোমার এটা আসবে এ অর বি নর, সেটাকে আবার তুমি নট করে দিবা, এই যে নট, এই নটটা তো আমরা পড়ছি, ঠিক আছে? আবার একইভাবে যদি তুমি এন্ড করতে চাও, নর গেট দিয়ে যদি তুমি এন্ড করতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, যে তোমার দুইটা ইনপুট আসবে, হ্যাঁ, এ আর হচ্ছে বি, তো তাদেরকে ফার্স্টে নিজেদেরকে নট করবা, হ্যাঁ, নিজেদেরকে ফার্স্টে নোট করবা, নোট করার পর তাদেরকে আবার নর করে দিবা, তাহলে আমার আউটপুট হবে হচ্ছে এ আর বি এর এন্ড, ঠিক আছে? তো এগুলো আমরা ডিমর্গানস ল দিয়ে প্রুফ করতে পারি যে কেমনে এটা কাজ করে। হ্যাঁ, যেমন এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আমরা কি দেখলাম, এই ছবিটা কিসের, এটা হচ্ছে ন্যান্ড গেটের। এই ছবিটাতে বোঝাচ্ছে যে ন্যান্ড দিয়ে অর করা, হ্যাঁ, ন্যান্ড দিয়ে অর করা। যেমন আমরা দেখলাম নর গেট দিয়ে নট, অর, এন্ড, তিনটাই দেখলাম। তো কিভাবে আমি ন্যান্ড গেট দিয়েও নট বানাতে পারি, ন্যান্ড গেট দিয়েও অর বানাতে পারি, ন্যান্ড গেট দিয়েও এন্ড বানাতে পারি। সো তার মধ্যে একটা ছবি দেখাচ্ছি আমরা। এখানে দেখো যে ফার্স্টে আমি এ আর বি কে নট করে দিচ্ছি, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে এ নট, এটা হচ্ছে বি নট। তারপর আমরা তাদেরকে আবার ন্যান্ড করছি। হ্যাঁ, তাহলে ডিমর্গানস ল তে অ্যাপ্লাই করলে আসলে হয়ে যাবে। তারপরে আমি একটু তোমাদেরকে দেখাই, তাহলে এই আউটপুটটা হবে হচ্ছে এ নট বি নট, এই দুইটার আসলে ন্যান্ড, রাইট? তাহলে ন্যান্ড, হ্যাঁ, তাহলে ডিমর্গানস ল অ্যাপ্লাই করলে এইটা প্লাস এইটা, তারপরে এদেরকে যদি আমরা আবার ভাঙে ফেলি, এ প্লাস বি, এই হচ্ছে আমার অর হয়ে গেল। হ্যাঁ, সো আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি, তাহলে তোমাকে উত্তর দিতে হবে যে এক এন্ড গেট বাস্তবায়ন করতে হলে কয়টা নর গেট লাগবে, এন্ড গেট বাস্তবায়ন করতে হলে কয়টা নর গেট লাগবে, অ্যান্সার হচ্ছে তিনটা। অর গেট বাস্তবায়ন করতে হলে কয়টা ন্যান্ড গেট লাগবে, তিনটা। হ্যাঁ, অর গেট বাস্তবায়ন করতে কয়টা নর গেট লাগবে, দুইটা। একইভাবে এন্ড গেট বাস্তবায়ন করতে কয়টা ন্যান্ড গেট লাগবে, দুইটা। আর নট গেট বাস্তবায়ন করতে কয়টা নর গেট লাগবে, একটা। আর নট গেট বাস্তবায়ন করতে কয়টা ন্যান্ড গেট লাগবে, একটা। ফাইন, এটা হচ্ছে আমাদের ইয়ে। একইভাবে আমরা যে এক্সঅর আর এক্সনর এর নাম পড়েছি, আমরা চাইলে এই নর এবং ন্যান্ড গেট দিয়ে আমরা এক্স অর এবং এক্স নরও বাস্তবায়ন করতে পারি। তো এটা তোমরা তাহলে একটু বাসায় হোমওয়ার্ক করবে, যে ভাই এটা কিভাবে করতে পারি, আমরা ইউনিভার্সাল গেট দিয়ে কিভাবে এক্সঅর এবং এক্সনর বাস্তবায়ন করতে পারি। আচ্ছা, তারপর আমরা মুভ অন করি, চলো, যে আমাদের স্পেশাল লজিক গেট বা এক্সক্লুসিভ গেট, এটা হচ্ছে আমাদের এক্সঅর গেট উপরেরটা, আর নিচেরটা হচ্ছে তার সাথে একটা নট লাগিয়ে দিয়েছি, তাহলে এটা হয়ে গেছে এক্স এন নর। হ্যাঁ, এক্স এক্স নর। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি ফার্স্টে এক্সঅর গেটের সার্কিটটা বা ট্রুথ টেবিলটা একটু দেখি ফার্স্টে, যে এক্স অর মানে কি, এই যে এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ মানে কি। হ্যাঁ, তো আমাদের ইনপুট হতে পারে এরকম, এটা হচ্ছে আমাদের ইনপুট হতে পারে। তো দেখো এক্সঅর এর লজিকটা হচ্ছে যে বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হইলে, বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান, বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান। আর এক্স নরের লজিক তাহলে কি হবে, তোমরা কি কেউ বলতে পারবা? আই গেস সবাই বলতে পারবা যে এক্স নরের লজিকটা হচ্ছে ভাইয়া, তাহলে জোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান, তাই না? জোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান। আউটপুট ওয়ান, ওকে। আচ্ছা, তো এখানে দেখো যে আমরা যদি তাহলে সত্যক সারণীটা পূরণ করি, বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান, এখানে কি একটা একটা ওয়ান আছে, তার মানে এটা ওয়ান।
এখানে একটা 1 আছে, তার মানে এটা 1, এখানে দুইটা জোড় সংখ্যক, তার মানে 0, এখানে নাই, এটাও 0। তাই কিভাবে এটা কি হবে, এটা হবে তার উল্টাটা, তাই না? যে 0 0 0 1 1 0 1 1 দিলাম আমরা, তাহলে এটা হবে এটার উল্টাটা, যে জোড় সংখ্যক এখানে একটাও নেই, তার মানে শূন্যটা 1, শূন্য তো জোড় সংখ্যা, তার মানে 1, এখানে দুইটা আছে, তার মানে এটা 1, এখানে বিজোড়, এখানেও বিজোড়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি, যেটা যদি তোমরা বুঝো, তিনটার জন্য কিভাবে করতে পারবা না? তিনটা যদি ইনপুট থাকে, একই লজিক, যে যদি আমাদের বিজোড় সংখ্যক ইনপুট 1 হয়, তাহলে আমাদের আউটপুট 1 হবে XOR এর ক্ষেত্রে, আর XNOR এর ক্ষেত্রে উল্টা। তো তোমাদেরকে যদি এখন প্রশ্ন করি যে প্যারিটি বিট, তো আমরা গত লেকচারে পড়ছি প্যারিটি বিট, তাহলে আমাকে বলো যে XOR আর XNOR এর মধ্যে কোনটা ইভেন প্যারিটির মতো বিহেভ করে আর কোনটা অড প্যারিটির মতো বিহেভ করে। তোমরা 1 মিনিট সময় নাও, চিন্তা করো, লাগলে ভিডিও পজ করো, পজ করে তারপর চিন্তা করে দেখো যে আমাদের এটার অ্যান্সার কি হইতে পারে। আচ্ছা, তো তোমরা যদি অ্যান্সার ভেবে থাকো তাহলে আমার সাথে মিলে নিতে পারো চাইলে। দেখো, আমাদের ইভেন প্যারিটি আর অড প্যারিটি লজিকটা ছিল যে ইভেন প্যারিটি দেখে যে যদি আমাদের নাম্বার অফ 1 অড হয়, তাহলে একটা 1 দিয়ে তাকে ইভেন বানায় দেয়, আর যদি নাম্বার অফ 1 ইভেন হয় তাহলে আর কিছু করে না, নাকি? হ্যাঁ, তার মানে আমাদের এই XOR এটা আসলে আমাদের ইভেন প্যারিটির মতো, রাইট? XOR আসলে আমাদের ইভেন প্যারিটির মতো, যে আমাদের টোটাল নাম্বার অফ 1 কে সে একটা রোতে ইভেন বানায়। আর XNOR এটা আসলে অড প্যারিটির মতো, যে আমাদের একটা রোতে টোটাল নাম্বার অফ 1 কে সে অড বানায়। তোমরা একটু চিন্তা করে দেখতে পারো ফার্দার, জিনিসটা অনেক ইন্টারেস্টিং। ওকে, আচ্ছা, তো তারপর আমরা যাই যে আমাদের এই লজিক গেট গুলোর মধ্যে এই যে আমরা ট্রুথ টেবিল গুলো দেখলাম, এই সবগুলো একটা সামারি এখানে দেওয়া আছে। তো আমরা যেহেতু এগুলো পড়েছি, আমরা আর এদিকে না যাই, আমরা একটু সামনে চলে যাই যে আমাদের লজিক গেট থেকে কিরকম কোয়েশ্চেন্স আসে। তো লজিক গেট থেকে কোয়েশ্চেন গুলো যদি আমরা দেখি, প্রথমেই বলতেছে নিচের কোন লজিক গেটের একটি ইনপুট 1 হলেই আউটপুট 1 হয়। আমরা জানি এটা হচ্ছে আমাদের অতি আপন অর গেট, নাকি? যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়ে যায়। তারপর দেখো যৌগিক লজিক গেট কয়টি? যৌগিক লজিক গেট হচ্ছে আসলে টোটাল 4টা, তাই না? যৌগিক লজিক গেট আসলে টোটাল 4টা। একটা হচ্ছে নর গেট, একটা হচ্ছে ন্যান্ড গেট, তারপর হচ্ছে XOR গেট, আর হচ্ছে XNOR গেট। আচ্ছা, তারপর হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত? ন্যান্ড গেটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত? অবশ্যই অ্যান্ড গেটের বিপরীত, তাই না? অ্যান্ড গেটের বিপরীত হচ্ছে ন্যান্ড গেট। তারপর হচ্ছে ডানে প্রদর্শিত বর্তনীটির আউটপুট কত? তাহলে দেখো যে এই যে বর্তনীটা দেওয়া, এখান থেকে আমাদের ফার্স্টে এই ফাংশনটা বের করতে হবে, যেখানে ফাংশনটা কি। তো আমরা যদি একটু দেখি, একদম এই পাশে এটা আমাদের হচ্ছে সি নট, তাই না? এটা হচ্ছে আমাদের সি নট, এটা হচ্ছে এ আর বি। তো ফার্স্টে আমরা এ আর বি কে এই জায়গায় ন্যান্ড করলাম, তাই না? ন্যান্ড করলাম, এটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এখানে এ আর বি ইনপুট দিলে আউটপুট কি আসলো? এবি ন্যান্ড। আর এই জায়গায় আমরা বি এর সাথে সি নট এটাকে এন্ড করলাম, হ্যাঁ, এই যে বি আর সি নট এই দুটাকে আমরা এন্ড করলাম, এখানে বি আসলো আর সি নট আসলো, এন্ড করলাম। তারপর এই দুটাকে নিয়ে আমরা আবার মানে নর করলাম, তাই না? নর গেট। তাহলে কি আসলো? যে আমাদের এফ হচ্ছে, আমরা এইটা নিলাম আর এইটা নিলাম, সরি এটা একটু ভুল হয়েছে আমাদের, এটা বি নট, বি বি সি নট, হ্যাঁ, এটা বি সি নট হবে, বাই দ্য ওয়ে বি সি নট, হ্যাঁ। আচ্ছা, বি সি নট, এই দুটাকে আমি কি করবো? নর গেট, নর গেট, তার মানে অর করে নট করে দেবো। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট। এখন এটা তো আসলে অপশনে নাই, তাহলে এটাকে আমরা একটু সিম্পলিফাই করে দেখতে পারি যে এটা কি আসে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে দেখি, আমাদের এইগুলার কোনোটা কি আসবে কিনা। হ্যাঁ, তো বোঝা যাচ্ছে না, তো চলো দেখি। আমাদের এটাকে ফার্স্টে আমরা যদি ডিমর্গানস ল অ্যাপ্লাই করি, এইটা প্লাস হচ্ছে, প্লাসটা হয়ে যাবে এন্ড, সো আমাদের হবে এইটা, এইটা। তারপর যদি আমরা এখানে আবার মানে ইয়ে করি, ডাবল কমপ্লিমেন্ট চলে যাবে, আর এখানে ডিমর্গানস ল অ্যাপ্লাই করলে আমাদের আসবে বি বার প্লাস সি। তারপর যদি আমরা এখানে গুণ করে দিই এ বি, বি বার প্লাস এ বি সি, তাহলে আমাদের অ্যান্সার আসবে আসলে এ বি সি। এবিসি হবে আমাদের অ্যান্সার, হ্যাঁ। তো এবিসি আসলে আমাদের অপশনে নাই, হ্যাঁ, এবিসি যেহেতু আমাদের অপশনে নেই, তাহলে আমরা আসলে দেখাতে পারতেছি না, কিন্তু বাট আমাদের অ্যান্সার হচ্ছে আসলে এবিসি, হ্যাঁ। সো এটা আমাদের অপশনে নাই, তাই আমরা এটা দাগাইলাম না, এটা এরকমই রয়ে গেল। এর পরের কোয়েশ্চেনে তাহলে চলে যাই, ব্ল্যাঙ্ক রাখবো অবশ্যই, তাই না আমাদের? হ্যাঁ, তো এই পরের কোয়েশ্চেনে যে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এটাতে হচ্ছে আমাদের এইটাতে হচ্ছে, হ্যাঁ, এটাতে হচ্ছে আমাদের ওই সার্কিটটা, তাহলে এটার অ্যান্সার হবে এবিসি। ঠিক আছে, এটার অ্যান্সার হবে এবিসি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা দেখি যে লজিক্যাল এক্সর এর জন্য কোনটি সঠিক। তো এক্সর এর জন্য আমরা বলছিলাম, এখানে আসলে প্লাস দিয়ে এক্সর বুঝাইছে, মানে লেখে নাই, বাট আসলে এখানে আর কি এক্সর বুঝাইছে। হ্যাঁ, তো এক্সর এর ক্ষেত্রে কোনটা আসলে সঠিক বলতো?
যে XOR এর ক্ষেত্রে যদি আমাদের মানে বিজোড় সংখ্যক ইনপুট 1 হয় তাহলে হচ্ছে আউটপুট 1। তাহলে দেখো XOR এর জন্য যদি যে এটা কি 1 হবে XOR এর জন্য, তাই না? এটা 1 হইতো, হ্যাঁ এটাও 1 হইতো, তাই না? এটাও ভুল, হ্যাঁ এটাও ভুল, এটা আসলে 0 হইতো। এটা ঠিক আছে, তাই না? এটা ঠিক আছে। ওকে, আচ্ছা। তারপর দেখো বাইনারি ডিজিট 1 দ্বারা কম্পিউটার ইলেকট্রনিক সার্কিটে কত ভোল্টের সমতুল্য ধরা হয়? এটা আমরা গত লেকচারে পড়েছিলাম, এটা হচ্ছে 2 থেকে 5 ভোল্ট, তাই না? আচ্ছা, নিচের কোনটিকে গাণিতিক গেট বলা হয়? তো গাণিতিক গেট মানে কি বলতো? গাণিতিক গেট মানে হচ্ছে যেটা দিয়ে গণিত করা হয়। হ্যাঁ, এটা আসলে গাণিতিক হবে না, এটা আসলে সার্বজনীন হবে। সার্বজনীন হবে, কারণ গাণিতিক গেট বলতে আসলে কিছু নাই। সার্বজনীন, হ্যাঁ, তো এটা হবে ন্যান্ড আর হচ্ছে নর। ওকে, আচ্ছা। ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 0 নির্দেশ করে, হ্যাঁ, তো 0 কোনটা নির্দেশ করে? 0 থেকে 0.8 ভোল্ট, এটা আমরা গত লেকচারে পড়েছি। আচ্ছা, এ বি সি তিনটাই যদি 1 হয় তাহলে লজিক গেটের আউটপুট কত? আমরা পড়েছি যে XOR লজিক গেটে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1। তাহলে বিজোড় সংখ্যক ইনপুট 1 মানে কি? বিজোড় সংখ্যা এখানে 3টা 1, তার মানে 3টা যদি 1 হয় ইনপুট, তার মানে বিজোড় সংখ্যক ইনপুট 1। আর বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট হবে আমাদের 1, রাইট? আউটপুট হবে 1 যেহেতু XOR। ওকে, আচ্ছা। তো এরপর আমরা চলে আসলাম আমাদের এনকোডার এবং ডিকোডার। হ্যাঁ, এনকোডার এবং ডিকোডারে চলে আসলাম। তো আমাদের এনকোডার এবং ডিকোডার থেকে কিরকম কোয়েশ্চেন্স আসে আমরা যদি একটু দেখি, যে আমাদের জিএসটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং অন্যান্য সব জায়গায় আমাদের মোটামুটি কোয়েশ্চেন্স আসে, অত বেশি না। তো আমরা যদি টপিকে চলে যাই, দেখো এনকোডার ফার্স্টে। তো এনকোডারের কাজ কি? এনকোডারের কাজ হচ্ছে এনকোড করে, হিউম্যান রিডেবল ফরম্যাট থেকে সে মেশিন রিডেবল ফরম্যাটে নিয়ে যায়। হ্যাঁ, হিউম্যান রিডেবল ফরম্যাট থেকে সে মেশিন রিডেবল ফরম্যাটে নিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। তো তো এটা যদি আমরা একটু চিন্তা করি, সরি, এনকোডার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, হিউম্যান রিডেবল ফরম্যাট থেকে মেশিন রিডেবল ফরম্যাটে নিয়ে যায়। তাহলে দেখো যে আমরা যদি তোমাকে মানে ইনপুট দেই হচ্ছে, মনে করো এরকম যে আমি বললাম আমার কাছে 4টা বাটন আছে। হ্যাঁ, আমার কাছে একটা কিবোর্ড আছে, একটা কিবোর্ডে 4টা বাটন আছে। হ্যাঁ, তোমার কাছে একটা কিবোর্ড আছে, কিবোর্ডে 4টা বাটন আছে, যে একটা বাটন হচ্ছে 0, একটা বাটন হচ্ছে 1, একটা বাটন হচ্ছে 2, একটা বাটন হচ্ছে 3। ঠিক আছে, তোমার একটা কিবোর্ড আছে, এই কিবোর্ডে 4টা বাটন আছে, 0, 1, 2, 3। তাহলে এই 4টা বাটন কে তুমি যদি প্রেস করো তাহলে কম্পিউটার কিভাবে বুঝবে তুমি কোন বাটন প্রেস করছো? তুমি বলতে পারো ভাইয়া কিবোর্ডে তো 4টা বাটন থাকে না, কিবোর্ডে তো অনেক বাটন থাকে। আইডিয়াটা হচ্ছে আমরা আর কি শিখার জন্য, বুঝার সুবিধার্থে প্রথমে ফার্স্টে 4টা বাটন নিয়ে ডিসকাস করি, তারপর আমরা দেখবো যে আসলে কিবোর্ড আসলে কিভাবে কাজ করে। তো দেখো তোমার কাছে যদি 4টা বাটন থাকে, তুমি চাইতেছো যে তুমি যখন 3 এই বাটনটা প্রেস করবা, তখন 3 মানে কি? 3 মানে 1 1 না? 3 এর বাইনারি, সো কম্পিউটার কাছে 1 1 চলে যাবে, কম্পিউটার তো আর 3 বুঝে না, সে 1 1 বুঝে। আবার তুমি যখন 2 প্রেস করবা তখন কম্পিউটার কাছে 1 0 চলে যাবে। তুমি যখন 1 প্রেস করবা কম্পিউটার কাছে 0 1 চলে যাবে। আর তুমি যখন 0 প্রেস করবা কম্পিউটার কাছে 0 0 চলে যাবে। এটা তুমি চাচ্ছ, তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলতে পারি? এনকোডিং বলতে পারি। যে হিউম্যান রিডেবল ফরম্যাট থেকে একটা কিবোর্ডের ইনপুট থেকে কম্পিউটারের কাছে কি যাবে, হ্যাঁ, এটা হচ্ছে এনকোডিং। তো দেখতেই পাচ্ছ যেহেতু আমরা এখানে 4টা বাটন নিয়ে ডিসকাস করছি মাত্র, সো 4টা বাটনের জন্য আসলে 2টা বিট এনাফ, 2টা বিট এনাফ, তাই না? 4টা কম্বিনেশনের জন্য 2টা বিট এনাফ। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের যদি 2n সংখ্যক ইনপুট হয়, যেমন এখানে আমাদের 2n হচ্ছে 4, হ্যাঁ, 4 মানে কি 2, রাইট? আচ্ছা, তাহলে 2n সংখ্যক ইনপুটের জন্য আমাদের আউটপুট হবে nটা। তাহলে আমি যদি কোয়েশ্চেন করি যে আমাদের যদি এখানে 8টা ইনপুট হইতো, তাহলে আমাদের আউটপুট কয়টা হইতো? 8 মানে 2^3, তার মানে আউটপুট হইতো হচ্ছে 3টা। একইভাবে আমি যদি বলি এখানে আমাদের 32টা ইনপুট, 32 মানে 2^5, তাহলে আমাদের আউটপুট কয়টা হইতো? আউটপুট হইতো 5টা। ঠিক আছে, সো আমরা বলতে পারি যে আমাদের নাম্বার অফ আউটপুট, আমরা বলতে পারি যে আমাদের নাম্বার অফ আউটপুট হবে লগারিদম অফ 2 বেসড নাম্বার অফ ইনপুট। হ্যাঁ, নাম্বার অফ আউটপুট হবে 2 বেস লগারিদম অফ নাম্বার অফ ইনপুট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের এনকোডার লজিক, বা উল্টাটা আর কি, যে আমাদের নাম্বার অফ আউটপুট যদি হয় n, তাহলে নাম্বার অফ ইনপুট হবে 2n। 2n টাকে আমি লগারিদমে নিয়ে গেলাম আর কি, হ্যাঁ, উল্টা করে। আচ্ছা, তাহলে এটা আমাদের এনকোডিং প্রসেস। সো এনকোডিং প্রসেসটা কিরকম হবে আমি যদি একটু দেখাই, একটা এনকোডারের জন্য দেখাই, ডিকোডারটা তোমরা পারবা। যে তাহলে আমরা যদি একটা করি যে আমরা আমাদের 4টা বাটন আছে, হ্যাঁ, 4টা বাটন, একটা বাটন হচ্ছে D0, একটা বাটন হচ্ছে D1, একটা বাটন হচ্ছে D2, আর একটা বাটন হচ্ছে D3। হ্যাঁ, এবং আমাদের 2টা আউটপুট, তাই না? আউটপুট কয়টা দরকার? 2টা। তো একটা বললাম X, একটা হচ্ছে Y। তাহলে দেখো যে আমাদের 4টা বাটনের মধ্যে আমরা এট এ টাইম একটা বাটন প্রেস করব। হ্যাঁ, আমরা এট এ টাইম একটা বাটন প্রেস করব, এট এ টাইম একটা বাটন। বর্তমান যে আধুনিক কিবোর্ড গুলো, ওই কিবোর্ড গুলো আসলে মাল্টিপল বাটন প্রেস নিতে পারে, তাই না? আমরা যে কিবোর্ড ইউজ করি
ওখানে শিফট ধরে যদি টাইপ করি ক্যাপিটাল লেটার, হ্যাঁ, তো ওগুলো মাল্টিপল কিবোর্ডে মানে বাটন একসাথে প্রেস নিতে পারে। আমরা যেটা পড়তেছি এটা তো একদম বেসিক, ওই কারণে আমরা ধরে নিলাম যে একটা বাটন এট এ টাইম প্রেস হবে। তাহলে যখন এই জিরো বাটনটা প্রেস হবে তখন বাকি সবাই আসলে অফ থাকবে, যখন এই বাটনটা প্রেস হবে তখন বাকি সবাই অফ, আবার যখন D2 প্রেস হবে তখন বাকি সবাই অফ, আবার যখন D3 প্রেস হবে তখন বাকি সবাই অফ। তাহলে আমাদের আউটপুট কি হবে? যখন জিরো বাটন প্রেস হবে আমরা চাচ্ছি যে 0 0, যখন 1 বাটনটা প্রেস হবে আমরা চাচ্ছি 1, যখন 2 বাটনটা প্রেস হবে আমরা চাচ্ছি 2, আর যখন 3 বাটনটা প্রেস হবে আমরা চাচ্ছি 3। তো এইটাকে যদি আমরা আমাদের এসওপি বা অন্য কোনো ফরম্যাটে আরো করি তাহলে আমাদের ফাইনালি ফাংশন দুটো আসবে যে এক্স ইকুয়ালস টু, দেখো এক্স হচ্ছে এই যে A1 আর A1, তাহলে D2 আর D3, D2 অথবা D3, হ্যাঁ, প্লাস মানে কি অথবা, সো D2 অথবা D3 যখন 1 থাকে তখন আমাদের X1 হবে। আর Y কি হবে? Y হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি এইখানে আর এইখানে, তার মানে আমরা বলতে পারি যে আমাদের D1 অথবা D3 যখন 1 থাকে তখন আমাদের Y1 থাকবে, হ্যাঁ, আর XY 0 হবে যখন আমাদের D0 হবে, তাই না? একটা তো ওকে। তো এই প্রসেস গুলো আর কি, হ্যাঁ, এগুলো আমরা ডিপে যাচ্ছি না, যে আগে বললাম যে আমাদের জন্য কোনটা দরকারি, আমরা কোয়েশ্চেন গুলো দেখলেই বুঝবো যে আমাদের কোয়েশ্চেন আসলে কই থেকে আসে, এগুলো থেকে আসলে কোয়েশ্চেন আসেন, এই কারণে আমরা এগুলো এত ডিপে যাচ্ছি না। তো তারপর আমরা একটু পড়ে নিলাম, হ্যাঁ, যতটুকু আমাদের কাছে লাগে। তো এরপর দেখো ডিকোডার। সো এনকোডারের বিপরীত হচ্ছে ডিকোডার। ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষা থেকে আমাদের হিউম্যান রিডেবল মানে মানুষের ভাষায় নিয়ে যাবে। সো কম্পিউটারের ভাষা হচ্ছে যেটা হচ্ছে এন ইনপুট, তাহলে এন ইনপুট থেকে আমাদের মানুষের 2 টু দি পাওয়ার এন আউটপুটে নিয়ে যাবে। তাহলে আমি যদি বলি আমি 5টা ইনপুট দিব কম্পিউটার থেকে, তাহলে আউটপুট কয়টা হবে? 2 টু দি পাওয়ার 5, অর্থাৎ 32টা, 32টা আউটপুট হবে। বুঝতে পারছো? তাহলে ডিকোডারের ক্ষেত্রে একইভাবে আমরা সত্যক সারণী লিখতে পারবো। ডিকোডার আমরা এইভাবে চিন্তা করতে পারবো যে আমাদের 2টা ইনপুট আছে এক্স আর ওয়াই, আর আমাদের 4টা মনে করো আউটপুট আছে, হ্যাঁ, একটাকে D0, D1, D2, D3 বললাম, হ্যাঁ। এখানে তো আর কিবোর্ড না, এখানে আমরা চিন্তা করতে পারি আমাদের 4টা লাইট আছে, যে একটা দুইটা ইনপুট আছে এক্স আর ওয়াই, সেখান থেকে আমাদের আউটপুটে এরকম 4টা লাইট আছে, এই একটা লাইট, এই একটা লাইট, এই একটা লাইট, আর এই একটা লাইট, 4টা লাইট আছে। একটা হচ্ছে D0, D1, D2, D3। তো এক এক আউটপুটের জন্য এক একটা লাইট জ্বলে, বুঝছো? যে যখন আসলে মনে করো এই যে 0 0 হবে তখন মনে করো এই লাইটটা জ্বলবে আর বাকি লাইট গুলো জ্বলবে না। যখন হচ্ছে 0 1 তখন মনে করো এই লাইটটা জ্বলবে বাকিগুলো অফ থাকবে। যখন 1 0 তখন হচ্ছে এই লাইটটা জ্বলবে বাকিগুলো অফ থাকবে। আর যখন 1 1 তখন এই লাইটটা জ্বলবে বাকিগুলো অফ থাকবে। তো সেখান থেকে আমরা এটারও সত্যক সারণী করতে পারবো, রাইট? যে D0 ইকুয়ালস টু হোয়াট, D1 ইকুয়ালস টু হোয়াট, D2 ইকুয়ালস টু হোয়াট, D3 ইকুয়ালস টু হোয়াট, রাইট? আচ্ছা, ওকে। তো তারপরে যদি তোমাদের জন্য একটু বলে দেই, এটা হবে এটা D1 হবে হচ্ছে X নট আর Y, তারপর D2 হবে এটা, তার মানে X Y নট, হ্যাঁ, যেটা 0 ওটা নট বানাই দেবা, ঠিক আছে? আর D3 হচ্ছে দুইটাই, তার মানে কোনোটা নট নেই, যেটা 0 থাকবে ওটা নট বানাই দিবা, আর যেটা 1 থাকবে ওটা ওইরকম থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো এই প্রসেসগুলো আমাদের আছে। এসওপি, এসওপি নামে একটা টপিক আছে, ওগুলো তোমরা একটু দেখে নিও যদি ইন্টারেস্টেড হও, আদারওয়াইজ দরকার নাই। হ্যাঁ, এসওপি সাম অফ প্রোডাক্টস করে আমরা সত্যক সারণী থেকে এভাবে আমাদের ফাংশন জেনারেট করতে পারি। ওকে, আচ্ছা, তো এনকোডার ডিকোডার থেকে কি কোয়েশ্চেন আসে আমরা যদি একটু দেখি। কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান? কোন ডিজিটাল সার্কিটের ইনপুট আর আউটপুট সমান? এটা একটা ভালো কোয়েশ্চেন। ইনপুট এবং আউটপুট সমান, এটা কোন সার্কিটের বলো তো? ফার্স্ট অফ অল, এনকোডারের ইনপুট আউটপুট কি সমান? না। আচ্ছা, কাউন্টার, ফুল অ্যাডার, হাফ অ্যাডার, এগুলো আমরা পড়ি নাই এখনো, বাট অ্যান্সার হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডারে আসলে 2টা ইনপুট আর 2টাই আউটপুট, হ্যাঁ, 2টাই আউটপুট। ফুল অ্যাডারে 3টা ইনপুট আর 2টা আউটপুট। আর কাউন্টারে হচ্ছে আসলে ইনপুট মানে ভ্যারি করে, বুঝছো? একটা ইনপুট অনেকগুলো আউটপুট হতে পারে, অনেকগুলো ইনপুট একটা আউটপুট হতে পারে, এরকম ভ্যারি করে। আচ্ছা, বা কাউন্টারে ইনপুট নাও থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, ইনপুট না থাকতে পারে কেমনে? মানে ওটা হচ্ছে টাইমের উপর বেস করে, সে বারবার আপডেট হবে, হ্যাঁ, কাউন্ট করবে। আচ্ছা, 6 ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কয়টি? তো ডিকোডারে আমরা দেখেছি যে এন ইনপুটের জন্য ডিকোডার যেহেতু, তার মানে এন সংখ্যক ইনপুটের জন্য আমাদের 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট হবে। তার মানে 6 এর জন্য 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64, ঠিক আছে? তার মানে 64টা আউটপুট। তারপর দেখো 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা। এনকোডারে 2 টু দি পাওয়ার n ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট। তো 16 মানে 2 টু দি পাওয়ার 4, তার মানে আউটপুট হবে হচ্ছে আমাদের 4, 4টা। এনকোডার ডিকোডার উল্টা, ওকে। আচ্ছা, তো সেখান থেকে আমরা চলে আসলাম আমাদের অ্যাডার। অ্যাডারে চলে আসলাম। অ্যাডার কি করে বললাম? অ্যাডার হচ্ছে আমাদের ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিটে থাকে প্রসেসরের ভিতর। তো অ্যাডার হচ্ছে আমাদের যোগের কাজটা করে, এবং আমরা 2 রকম অ্যাডার পড়বো। একটার নাম হচ্ছে হাফ অ্যাডার,
আচ্ছা, হাফ অ্যাডার কি অর্ধেক যোগ করে? না, হাফ অ্যাডার আসলে অর্ধেক যোগ করে না। হাফ অ্যাডার আসলে ক্যারি নিয়ে কাজ করতে পারে না। আমরা ক্যারি পড়েছিলাম না, ক্যারি, যে আমরা যখন যোগ করি তখন আমাদের হাতে রাখতে হয়, যে 5 আর 7 যোগ করলে 12, আমরা 2 লিখলাম আর 1 হাতে রাখলাম, 1 পরের ঘরে যোগ করলাম। সো হাফ অ্যাডার আসলে 2টা ইনপুট নিয়ে 2টা আউটপুট দেয়, আর ফুল অ্যাডার 3টা ইনপুট নিয়ে 3টা আউটপুট দেয়। হ্যাঁ, 2টা আউটপুট দেয়, সরি, 3টা ইনপুট নিয়ে 2টা আউটপুট দেয়। হাফ অ্যাডারে কোনো ক্যারি ইনপুট নাই। হ্যাঁ, কোনো ক্যারি ইনপুট নাই, কোনো ক্যারি ইনপুট নেই। হ্যাঁ, আচ্ছা, তো জিনিসটা কিভাবে কাজ করে আমরা যদি একটু দেখি। বাই দ্য ওয়ে, এটা বললাম না, দেখতেই পাচ্ছ সবগুলো থেকে কোয়েশ্চেন্স আসছে, এর জন্য এটা বললাম না। তো হাফ অ্যাডারটা আমরা একটু দেখি। তো হাফ অ্যাডারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার্কিটটা এরকম, যেখানে আমাদের 2টা ইনপুট এবং 2টা আউটপুট। আউটপুট 2টার নাম কি? একটা নাম হচ্ছে সাম, একটা নাম হচ্ছে ক্যারি। এটা কি রকম দেখো তো। আমরা পড়েছিলাম যে আমরা যদি 2টা সংখ্যা যোগ করি, দেখো এ আর বি যোগ করলাম, হ্যাঁ, এ আর বি যোগ করলাম, তাহলে আমরা ফার্স্টে দেখলাম আমাদের ক্যারি, তারপর লিখলাম আমাদের সাম। আমি যদি এখানে একটু লিখি, দেখো যে 0 আর 0 যোগ করলে আমাদের আসে 0, তাহলে আমাদের ক্যারি কত? ক্যারি, এই যে এই ঘরটা হচ্ছে ক্যারি, তাই না? তাহলে ক্যারিও 0। আবার 0 আর 1 যোগ করলে আমাদের কত আসে? 1, তাহলে ক্যারি কত? ক্যারিও 0। কিন্তু 1 আর 1 যদি যোগ করি, 1 আর 1 যোগ করলে আমাদের যোগফল কত আসে? 1 আর 1 যোগ করলে আমাদের যোগফল আসে 1 0। তার মানে আমাদের ক্যারি হচ্ছে 1, আর সাম হচ্ছে কত? এটা হচ্ছে সাম, সাম, সাম। তাহলে দেখো আমরা যদি এখানে লিখি যে 0 0 0 1 1 0 1 1, 0 আর 1 যোগ করা আর 1 আর 0 যোগ করা আসলে একই কথা, তাই না? একই কথা। তাহলে দেখো 0 0 যোগ করলে আমাদের আসবে 0, ক্যারিও 0। 0 আর 1 যোগ করলে 1, ক্যারি তো নাই। হ্যাঁ, 1 আর 0 যোগ করলে 1, ক্যারি তো নাই। কিন্তু 1 আর 1 যোগ করলে আমাদের আসবে কত? 1 0। সেই যে 1 0, আমাদের সাম হবে 0। 1 আর 1 যোগ করলে আমাদের সাম হবে 0, আমরা লিখবো 0, আর ক্যারি চলে যাবে 1। অনেকটা এরকম যে 5 আর 7 যোগ করলে আমাদের আসে 12। তো এই 12-র মধ্যে 2 আমরা লিখবো, এটা আমাদের সাম, আর এই যে 1, এটা হচ্ছে আমাদের ক্যারি, এটা আমরা পরের ঘরে নিয়ে যাব। তো এই কারণে 1 আর 1 যোগ করলে যে আমাদের 1 0 আসতেছে বাইনারিতে, 0টা হচ্ছে আমাদের সাম, এটা আমরা লিখবো, আর ক্যারি 1 এটা আমরা পরের ঘরে নিয়ে যাবো। হ্যাঁ, পরের ঘরে নিয়ে যাবো। তাহলে দেখো যে হাফ অ্যাডারে আমরা আসলে কোনো ক্যারি ইনপুট দিতে পারতেছি না। হয় না এরকম যে আমরা যদি 1 0 1 আর হচ্ছে 1 1 1 যোগ করি, তাহলে এইখানে যে 1 আর 1 যোগ করলে 0, এই যে ক্যারি, তাহলে এখানে আমাদের ক্যারিটা ইনপুট দেওয়ার দরকার না, এই যে 3টা সংখ্যা যোগ করা দরকার না, 3টা সংখ্যা যোগ করা দরকার। তো হাফ অ্যাডার দিয়ে আমরা এটা করতে পারবো যে 1 আর 1 যোগ করতে পারবো, একটা সাম আসবে, একটা ক্যারি আসবে, কিন্তু পরের ঘরে যে আবার ক্যারিটা নিয়ে যোগ করবো, হাফ অ্যাডার দিয়ে এটা করতে পারবো না। ওটার জন্য আমরা যে সার্কিটটা ইউজ করি সেটার নাম হচ্ছে ফুল অ্যাডার। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স, যে ফুল অ্যাডারে 3টা ইনপুট, হাফ অ্যাডারে 2টা ইনপুট। হাফ অ্যাডার হচ্ছে একদম সর্বডানের ঘরটা শুধুমাত্র করতে পারে আমরা যখন যোগ করব 1 0 1 1, হ্যাঁ, 1 1 0 0। তো এই যে একদম ডানের ঘরটা, এটা আসলে হাফ অ্যাডার করতে পারে, কোনো ক্যারি নেই। কিন্তু এর পরের ঘরগুলোতে তো সাধারণত ক্যারি থাকতে পারে, তাই না? তো সেটা আমরা এই কারণে হাফ অ্যাডার দিয়ে করতে পারি না। হাফ অ্যাডার দিয়ে শুধুমাত্র সর্বডানের ঘরটা আমরা যোগ করতে পারি, যেখানে কোনো ক্যারি থাকবে না। কিন্তু এর পরের প্রত্যেকটা ঘরে ক্যারি থাকতে পারে, সেই কারণে ওটার জন্য হাফ অ্যাডার সুইটেবল না। ওকে, বাই দ্য ওয়ে, এই অ্যাডার গুলো কিন্তু 1 বিট কোড, হ্যাঁ, 1 বিট কোড। আচ্ছা, তো এখানে তুমি যদি একটু দেখো যে সামের ঘরটায় আমার যে আউটপুটটা আসছে, এটা আসলে এক্সঅর গেটের আউটপুটের মতো। হ্যাঁ, এক্সঅর গেটের আউটপুট, যে আমাদের বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1। তো এই কারণে আমরা এই যে সার্কিটটা যদি দেখো, এ আর বি কে আমরা একটা এক্সঅর গেটে পাঠিয়ে দিয়ে আউটপুটটাকে সাম বলে দিলাম, কারণ আউটপুটটা হচ্ছে এক্সঅর গেটের মতো। একইভাবে আমাদের ক্যারির যে আউটপুটটা আসছে, এটা আসলে এন্ড গেটের মতো। হ্যাঁ, এন্ড গেটের মতো। তার মানে আমরা যদি 2টা ইনপুটকে যদি আমরা এন্ড করি, এন্ড করলে যে রেজাল্ট পাবো সেটাই আমাদের ক্যারি। ওকে, তো এভাবে আমরা আসলে আমাদের সত্যক সারণী থেকে ডিরেক্ট অনেক সময় খুবই সহজে পেয়ে যেতে পারি আমাদের সার্কিটটা কি হবে। হ্যাঁ, ডিরেক্ট পেয়ে, যেমন এটা তো খুবই সহজ, ডিরেক্ট পেয়ে গেলাম। কিন্তু ফুল অ্যাডারে যদিও আসলে ডিরেক্ট পাবো না, ফুল অ্যাডারে একটু কারসাজি করে করে আমাকে বুঝতে হবে আসলে। ঠিক আছে, তো আমরা যদি একটু দেখি যে ফুল অ্যাডারে আমাদের একটা নতুন ইনপুট চলে আসছে, সি ইন, ক্যারি ইনপুট, এবং এটা হচ্ছে ক্যারি আউটপুট। অর্থাৎ আমরা এখন 3টা সংখ্যা যোগ করব, এ বি এবং আগের ঘরের ক্যারি ইনপুট, আর আমাদের 2টা আউটপুট হবে, একটা হচ্ছে ক্যারি আউটপুট আর একটা হচ্ছে আমাদের সাম। তো কি কি হইতে পারে আমরা যদি দেখি, যে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এখানে আউটপুট গুলা কি হবে? হ্যাঁ, অত কঠিন কিছু না। 3টা 0 হইলে তো 0ই, একটা 1, সো 0 1, একটা 1 0 1, 2টা 1 2টা 1, তাই না? তার মানে 1 আর হচ্ছে সরি 0 আর হচ্ছে 1। হ্যাঁ, 1 আর হচ্ছে 0। হ্যাঁ, তারপর এখানে একটা 1, এখানে 2টা 1,
এখানে 2টা 1 আর এখানে 3টা 1, তার মানে 1 1। 3টা 1 হইলে তোমাদের মনে আছে যে 3টা 1 যদি আমি যোগ করি তাহলে আমাদের যোগফল হয় 3। 3 কে আমরা কিভাবে লিখি? 1 1। তার মানে আমাদের সাম হচ্ছে 1 আর আমাদের ক্যারি হচ্ছে 1। 3টা 1 যোগ করলে আমাদের সাম হয় 1 আর আমাদের ক্যারি হয় 1। এই ঘরটা আর কি। হ্যাঁ, আর এর আগের ঘরগুলো তুমি এমনিই পারবা, একটা 1 যোগ করা, 2টা 1 যোগ করা, হ্যাঁ, 0 যোগ করা। ওকে, সো আমরা যদি দেখি যে এটার ফাংশনটা দেখে কি আসলে বোঝা যাচ্ছে যেটা আসলে কোন সার্কিট, সে এক্সঅর অর সামথিং, বোঝা যাচ্ছে না, তাই না? তো এই কারণে আমরা যেটা করি এখানে হচ্ছে আমরা এসওপি অ্যাপ্লাই করি। হ্যাঁ, সাম অফ প্রোডাক্টস, এসওপি বলতে আমাদের একটা টেকনিক আছে এবং সেটা অ্যাপ্লাই করলে আমাদের চলে আসে যে সাম এর আউটপুটটা হবে কিরকম এবং আমাদের ক্যারি এর আউটপুটটা হবে কিরকম। হ্যাঁ, তো সামের আউটপুটটা তারপরে বলা যায় সেটা হচ্ছে যে আমাদের যদি বিজোড় সংখ্যক ইনপুট 1 হয়, হ্যাঁ, বিজোড় সংখ্যক ইনপুট 1 হয় তাহলে আমাদের আউটপুট আসলে 1। সো এটা আসলে এই তিনটার এক্সঅর হয়। হ্যাঁ, এ বি আর হচ্ছে সি, এই তিনটার এক্সঅর হয়। ওকে, আর ক্যারিতে আমাদের যেটা হয় সেটা হচ্ছে এরকম যে এ বি অর বি সি অর সি ইনপুট, মানে এটা সি ইনপুট এ, এটা হচ্ছে আমাদের ক্যারির ফাংশন। সো এই ফাংশনটাকে বিভিন্ন ভাবে আমরা এদিক সেদিক চেঞ্জ করতে পারি, সিম্পলিফাই করতে পারি, সরলীকরণ করতে পারি। করলে দেখবো যে আমাদের এখানে এই যে দুইটা এক্সর গেট দিয়ে আমরা একবারে লিখলাম না, এ এক্সর বি এক্সর সি আই, দুইটা এক্সর দিয়ে ধাপে ধাপে এক্সর করছে, তারপর এখানে দুইটা এন্ড করছে, হ্যাঁ, এন্ড করে অর করে দিছে। তো এটাই আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যাডার থেকে কি কোয়েশ্চেন আসে দেখি, যে বাইনারি বিটের যোগের বর্তনীকে কি বলে? বাইনারি বিট মানে দুইটা বিটকে অ্যাড করলাম, সেটাকে বলবো অ্যাডার, রাইট? অ্যাডার, হাফ অ্যাডার বা ফুল অ্যাডার। আচ্ছা, তো এরপর চলে আসলাম আমরা ফ্লিপ ফ্লপ, কাউন্টার এবং রেজিস্টার। হ্যাঁ, আমাদের লাস্ট টপিক। আচ্ছা, আচ্ছা, ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন একটা সার্কিট যে এক বিট ধারণ করতে পারে। হ্যাঁ, ফ্লিপ ফ্লপকে বানানো হয়ে হচ্ছে ল্যাচ দিয়ে। ল্যাচ নামে একটা জিনিস আছে, সেই ল্যাচ এমন একটা কনসেপ্ট যেটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। হ্যাঁ, সিকোয়েন্সিয়াল সার্কিট। আমরা হয়তো এতদিন যে যে সার্কিট পড়েছি সেগুলো হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। কম্বিনেশনাল সার্কিট মানে কি? কম্বিনেশনাল সার্কিট মানে হচ্ছে যেখানে তোমার ইনপুট ডিপেন্ড করবে, সরি, আউটপুট ডিপেন্ড করবে ইনপুটের উপর, যেখানে আউটপুট ডিপেন্ড করবে ইনপুটের উপর। আর এই যে ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার, এগুলো তো আমাদের মেমোরি এলিমেন্ট, তাই না? মেমোরি এলিমেন্ট, যেমন ফ্লিপ ফ্লপ এক বিট ধারণ করে, এরকম অনেকগুলা ফ্লিপ ফ্লপ নিয়েই আমরা কাউন্টার এবং রেজিস্টার বানাই, বুঝছো? অনেকগুলা ফ্লিপ ফ্লপ মিলে আসলে আমরা কাউন্টার এবং রেজিস্টার বানাই। হ্যাঁ, যদি আমাদের 8টা ফ্লিপ ফ্লপ ইউজ করি তাহলে আমরা কয় বিটের মানে কাউন্টার পাবো? 8 বিটের কাউন্টার পাবো। যদি আমরা 16টা ফ্লিপ ফ্লপ ইউজ করি তাহলে আমরা কয় বিটের রেজিস্টার পাবো? 16 বিটের রেজিস্টার পাবো। সো অনেকগুলো ফ্লিপ ফ্লপ মিলে কাউন্টার রেজিস্টার, যত বিট ততগুলো ফ্লিপ ফ্লপ। তো এগুলো হচ্ছে আসলে সিকোয়েন্সিয়াল সার্কিট। হ্যাঁ, এগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিটের লজিকটা হচ্ছে যে তোমার যে ইনপুট থাকবে সেই ইনপুট থেকে তো আউটপুট আসবে, কিন্তু এই আউটপুটটাকে আমরা আবার ফিড করে আবার ইনপুটে দিব। হ্যাঁ, এটাকে আমরা বলি ফিডব্যাক। ফিডব্যাক অর্থাৎ আউটপুটটাকে আমরা আবার ইনপুটে পাঠাবো। হ্যাঁ, আমার যে আউটপুটটা আসবে সেটা আবার ইনপুটে আসবে। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি যে কম্বিনেশনাল সার্কিটে আমার যে আউটপুট সেটা হবে আমাদের ইনপুটের একটা ফাংশন, তাই না? ইনপুটের উপর ডিপেন্ড করে আউটপুট পাবো। কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটে আমাদের যে আউটপুট হবে সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে নিউ আউটপুট, লিখলাম নিউ আউটপুট ইকুয়ালস টু ফাংশন অফ আমাদের ইনপুট এবং আমাদের ওল্ড আউটপুট। ওল্ড আউটপুট অর্থাৎ আমাদের আগের বার যে আউটপুট ছিল আর বর্তমান যে ইনপুট, এই দুইটার উপর ভিত্তি করে আমি বর্তমান আউটপুট পাবো। ব্যাপারটা অনেকটা এরকম না যে আমি গতকালকে যা করেছি এবং আজকে যা করতেছি এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে আমি আজকের আউটপুটটা পাবো। হ্যাঁ, মানে গতকালকে আমার যে আউটপুটটা ছিল আর আজকে যে ইনপুট, এই দুটো মিলে আমার এই যে আগের আউটপুট আর বর্তমান ইনপুট মিলে আমার বর্তমান আউটপুট। ঠিক আছে? সো এটা আসলে কেন? এটা হচ্ছে যে মেমোরি এলিমেন্ট, তো তার আসলে মেমোরি স্টোর করা লাগে। হ্যাঁ, ফ্লিপ ফ্লপ রেজিস্টার এই যে এক বিট ধারণ করতে পারে, এটা হচ্ছে মেমোরি এলিমেন্ট। হ্যাঁ, এটা মেমোরি ধরে রাখে, যে আমরা র্যাম বলি কম্পিউটারে বা মোবাইলের ভিতর র্যাম। র্যাম হচ্ছে এই ফ্লিপ ফ্লপ, কাউন্টার, রেজিস্টার। বা রেজিস্টারের কথাটা আমি তোমাকে বলেছিলাম যে রেজিস্টার হচ্ছে কম্পিউটারের ফাস্টেস্ট মেমোরি, তাই না? রেজিস্টার হচ্ছে ফাস্টেস্ট মেমোরি, এটা হচ্ছে একদম প্রসেসরের সাথে থাকে, তাই না? 8 বিট 16 বিট রেজিস্টার হয়। যখন আমি তোমাকে ওই যে অ্যাডার মানে যোগ
পড়াইছিলাম, টু বিস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট সব তখন বলছিলাম। তো এটা হচ্ছে মেমোরি এলিমেন্ট। তো মেমোরি ধরে রাখার কনসেপ্টই এটা, যে তোমাকে আগের বারেরটা মনে রাখতে হবে। মেমোরি এলিমেন্ট মানে মেমোরির কনসেপ্ট এটা, যে আগের বারেরটা তোমার মনে রাখতে হবে। তো এই আগের বারের আউটপুটটা তুমি যদি ফেলে দাও, তাহলে কিন্তু তুমি জানো না আগের বার তোমার ভিতর কি ছিল বা তুমি কি করছিলে। সেই কারণে আগের বারের আউটপুটটা ধরে রেখে বর্তমান ইনপুটের উপর ভিত্তি করে, যে তোমাকে বললো যে আগের আউটপুটটাকে তুমি রেখে দাও, এটা একটা ইনপুট হতে পারে। আরেকটা ইনপুট হতে পারে যে আগের আউটপুটটাকে তুমি ফেলে দাও, এটা একটা ইনপুট হতে পারে। আবার ইনপুট আগের আউটপুটের সাথে তুমি 1 যোগ করো, 2 যোগ করো, চেঞ্জ করো, রাইট? সো এটা আর কি, বুঝছো যে বর্তমানে আমি কি বলতেছি শুধু এটাই না, তুমি জানোই না যে তোমার মানে গতকালকে কি হয়েছে। তাই আজকে যদি আমি বলি যে আচ্ছা গতকালের কথাটা তুমি মনে রাখো, ঠিক আছে, তাহলে তুমি কি মনে রাখবে? তুমি তো ভুলেই গেছো আগেরটা কি ছিল। ঠিক আছে, সো কম্বিনেশনাল সার্কিটের কারণে কোনো ইনপুট মানে ইয়া নাই, মেমোরি নাই, কারণ সে একটা ইনপুট একটা আউটপুট, শেষ। ওই আউটপুটটা তার কোনো কাজ নেই, সে ভুলে গেছে ওই আউটপুট কি। কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিট আসলে আগের আউটপুটটা সে স্টোর করে রাখে। বর্তমানে তুমি যে ইনপুট দিবা তার উপর ভিত্তি করে সে আগের আউটপুটটাকে আপডেট করে, হ্যাঁ আপডেট করে, হয়তো সে ডিলিট করে দেয় বা আগেরটাই রেখে দেয় বা ওটাকে যোগ করে বিয়োগ করে, হ্যাঁ বাড়ায় কমায়, হ্যাঁ, বাট আগের আউটপুটটা সে স্টোর রাখে। সো এটা হচ্ছে মেমোরি এলিমেন্টাল কনসেপ্ট। ওকে, সো এই স্টোর রাখার জন্য যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে ল্যাচ। ঠিক আছে, ল্যাচ। ওকে, আমরা আসলে ল্যাচের গভীরে যাব না, কারণ ল্যাচ আমাদের সিলেবাসে নাই। হ্যাঁ, বাট ল্যাচ দিয়েই মেইনলি ফ্লিপ ফ্লপ বানানো হয়। হ্যাঁ, ফ্লিপ ফ্লপ বানানো হয়, এবং ফ্লিপ ফ্লপকে আমরা বলতে পারি যে ল্যাচ এবং একটা ক্লক, ক্লক পালস বা ক্লক এর সমন্বয়। হ্যাঁ, তো ক্লক জিনিসটা আমাদের সিলেবাসে আছে। ক্লক জিনিসটা কি? ক্লক জিনিসটা হচ্ছে যে আমাদের কম্পিউটারের ভিতর আমরা হয়তো লেখা দেখি যে এই কম্পিউটারটা, এই প্রসেসরটা 3.9 গিগাহার্জ এর প্রসেসর, বা এই প্রসেসরটা 4.5 গিগাহার্জ এর প্রসেসর, 2 গিগাহার্জ এর প্রসেসর। তো এই গিগাহার্জ মানে কি? আমরা জানি হার্জ মানে হচ্ছে প্রতি সেকেন্ড, সেকেন্ড ইনভার্স, আর গিগা মানে হচ্ছে 10⁹। তার মানে 3.9 গিগাহার্জ মানে হচ্ছে 3.9 ইন্টু 10⁹ প্রতি সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে তোমার কম্পিউটারটা 3.9 ইন্টু 10⁹ সংখ্যক কাজ করতেছে। হ্যাঁ, এতগুলা কাজ করতেছে। যে কম্পিউটারটার হার্জ, গিগাহার্জ যত বেশি, আমরা বলি ক্লক স্পিড যত বেশি, আমরা বলি কম্পিউটারটা তত ফাস্ট, তাই না? প্রসেসরের ক্লক স্পিড যত বেশি, আমরা বলি কম্পিউটার তত ফাস্ট। কেন? কারণ ক্লক স্পিড ডিটারমাইন করে যে তোমার কম্পিউটারটা কত ফাস্ট চলবে। যদি তোমার কম্পিউটারটা 3.9 গিগাহার্জ না হয়ে 3.9 মেগাহার্জ হইতো, তাহলে কি প্রতি সেকেন্ডে সে আরো অনেক কম কাজ করতো, তাই না? তো এই ল্যাচের সাথে যখন আমরা ক্লক অ্যাড করি, সেটা হয়ে যায় ফ্লিপ ফ্লপ। এবং আমাদের মেমোরি গুলো, মেমোরি এলিমেন্ট গুলো, যে র্যাম, র্যামও আসলে তোমার এই কাজটা করে। র্যামের মধ্যেও কিন্তু একটা ক্লক পালস থাকে র্যামের। হ্যাঁ, র্যামেও লেখা থাকবে, দেখবা যে 2600 মেগাহার্জ এর র্যাম, DDR4 বা DDR5 আরো বেশি, মনে হয় 5000 মেগাহার্জ এর কাছাকাছি DDR5 র্যাম গুলা। ঠিক আছে, তো ওগুলোর স্পিড আবার অনেক বেশি। তো এটা হচ্ছে আইডিয়া। হ্যাঁ, তো আমরা কি ল্যাচে যাবো না? ল্যাচের কারো আগ্রহ থাকলে আমি সাজেস্ট করবো তোমরা নেসো একাডেমির একটা ভিডিও দেখতে পারো। হ্যাঁ, ভেরি ইনফরমেটিভ নেসো একাডেমি। বাট যাই হোক, তোমাদের আসলে অত সময় থাকার কথা না, যেহেতু সিলেবাস নিয়ে আমরা আসলে ল্যাচে যাবো না। আচ্ছা, তো এই ফ্লিপ ফ্লপ গুলাকে যখন আমরা অ্যাড করি, অনেকগুলা ফ্লিপ ফ্লপকে অ্যাড করি, যে আমাদের ফ্লিপ ফ্লপ 0, হ্যাঁ, এরপর হচ্ছে এটা মনে করো ফ্লিপ ফ্লপ 1, হ্যাঁ, তারপর এটা মনে করো আমাদের ফ্লিপ ফ্লপ 2, এটা মনে করো আমাদের ফ্লিপ ফ্লপ 3। তাহলে এই 4টা ফ্লিপ ফ্লপ যদি আমি একসাথে করি, তাহলে আমি এটা দিয়ে 4 বিটের একটা রেজিস্টার বানাতে পারবো। বা 4টা ফ্লিপ ফ্লপ একসাথে করে এখান থেকে আমি 4 বিটের একটা কাউন্টার বানাতে পারবো। হ্যাঁ, রেজিস্টার, কাউন্টার, এগুলো সবগুলোতে হচ্ছে ক্লক পালস থাকে। ক্লক পালস বোঝানোর জন্য আমরা এরকম দাগ দিই, এবং এরকম দাগ দিয়ে আমরা একটা ক্লক পালস সিপি বা লিখি, বা সিএল কে লিখি, ক্লক লিখে সেখান থেকে সবগুলাতে আমরা দিয়ে দিই ইনপুট। হ্যাঁ, যে এইভাবে এভাবে যাবে। ওকে, এভাবে দিয়ে দিই। এবং এছাড়া আমরা হচ্ছে বিভিন্ন ইনপুট থাকে, যেমন আমাদের এখানে একটা ইনপুট লাইন দিলাম, হ্যাঁ, এখানে একটা ইনপুট দিলাম। তো অনেক সময় দেখবা যে একটার আউটপুট পরেরটার ইনপুট, একটার ইনপুট পরেরটার আউটপুট, এভাবে হচ্ছে যে লাস্টে আমরা একটা আউটপুট পাই। তাহলে এই যে যেটা, এটাকে আমরা বলি হচ্ছে সিরিয়াল ইন সিরিয়াল আউট। এই রকম যে ফরমেশন, সেটাকে আমরা বলি সিরিয়াল ইন সিরিয়াল আউট। অর্থাৎ একটাই রাস্তা ঢুকার এবং একটাই রাস্তা বের হওয়ার। এটা কিরকম বুঝতে পারতেছো? যে একটা একটা রুম আছে, ওই রুমের ভিতর এক সিরিয়ালে মানুষ ঢুকবে, ওই এক সিরিয়ালে বের হবে। এটা হচ্ছে সিরিয়াল ইন সিরিয়াল আউট। বাট যদি এরকম হইতো যে একটা ইনপুট এবং প্রত্যেকটা থেকে আউটপুট, এখানে একটা আউটপুট, হ্যাঁ, এটা নাই, এখান থেকে একটা আউটপুট, হ্যাঁ, এটা নাই, এখান থেকে একটা আউটপুট, এটা নাই, এখান থেকে একটা আউটপুট, হ্যাঁ, এটা এটা নাই, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলতাম? এটা হচ্ছে সিরিয়াল ইন, যে সিরিয়ালি ঢুকবে কিন্তু প্যারালাল আউটপুট। অর্থাৎ একটা রুমে ঢুকার দরজা একটা, কিন্তু বের হওয়ার রাস্তা 4টা। তার মানে সিরিয়াল ইন প্যারালাল আউট। হ্যাঁ, সিরিয়াল ইন প্যারালাল আউট। আবার একইভাবে তাহলে আমাদের প্যারালাল ইন হইতে পারে। প্যারালাল ইন দেখতে কিরকম হবে? প্রত্যেকটা, এটাতে একটা ইনপুট, হ্যাঁ, এটাতে আলাদা ইনপুট, এটাতে আলাদা ইনপুট, এটাতে আলাদা input। প্রত্যেকটাতে যদি আলাদা আলাদা ইনপুট হয়, তার মানে ঢোকার রাস্তা 4টা, বেরোর রাস্তা 4টা। তাহলে এটা কি হবে? প্যারালাল ইন প্যারালাল আউট। একইভাবে আরেকটা হইতে পারে ফাইনালি প্যারালাল ইন সিরিয়াল আউট, যে ঢোকার রাস্তা 4টা,
বের হওয়ার রাস্তা একটা, এটা বলে প্যারালেল ইন সিরিয়াল আউট। সো এভাবে আমরা হচ্ছে বিভিন্ন রকম রেজিস্টার এবং কাউন্টার বানাই। যেমন একটাকে আমরা বলি শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার, হ্যাঁ, শিফট রেজিস্টার কি কাজ করে? শিফট রেজিস্টার হচ্ছে আমাদের প্রত্যেকটা সংখ্যাকে শিফট করে দেয়, হ্যাঁ, লেফটে বা রাইটে শিফট করে দেয়। যেমন আমি যদি শিফট রেজিস্টারে মনে করো 0 1 0 1 দেই এবং তাকে যদি বলি লেফট শিফট করতে, হ্যাঁ, লেফট শিফট, হ্যাঁ, শিফট রেজিস্টার গুলো সাধারণত লেফট শিফটই করে, রাইট শিফট রেজিস্টার কমে। তাহলে আমার সংখ্যাটা কি হয়ে যাবে? 1 0 1, এটা লেফটে চলে আসবে, আর লাস্টে একটা নতুন জিরো অ্যাড হবে, তাই না? এটা একটা নতুন জিরো, নতুন জিরো মানে আমার এটা লেফটে শিফট হয়ে গেল, হ্যাঁ। তো এভাবে পরের বারে কি আমরা আবার আবার শিফট হবে, তাই না? এটা কি হবে? 1 0 হবে, হ্যাঁ, 1 0 না, সরি, আমার হচ্ছে 0 1 থাকবে, রাইট? এই ওয়ানটা চলে যাবে, আমার হচ্ছে থাকবে 0 1, আর লাস্টে দুইটা এক্সট্রা জিরো থাকবে, দুইটা এক্সট্রা জিরো থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার মূল সংখ্যাটা, হ্যাঁ, এটার একটা বিট চলে গেল, বাকি তিনটা লেফটে চলে আসলো, দুইটা, এভাবে শিফট করতে পারে। তো তোমরা একটু চিন্তা করে বলো যে শিফট রেজিস্টার কোথায় কাজে লাগতে পারে বলো তো? হ্যাঁ, আমরা তো অনেক কিছু পড়লাম এতদিন, শিফট রেজিস্টার কোথায় কাজে লাগতে পারে? শিফট রেজিস্টার কাজে লাগে ওই যে বললাম যে কম্পিউটারে আমরা গুণের কাজ করি যোগের মাধ্যমে। তাহলে যখন আমরা গুণ করি তখন আমাদের এটা দিয়ে গুণ করলে যে 1 0 1, হ্যাঁ, তারপর এই ঘরটা বাদ, তারপর আবার গুণ করলে কি 1 0 1, তাহলে দেখো প্রত্যেকবার এক ঘর শিফট হয় না লেফটে? হ্যাঁ, আবার গুণ করলে এই দুটা ঘর বাদ, এই যে আবার 1 0 1। তো এই যে এইটা হচ্ছে আমাদের এই যে এখানে শিফট রেজিস্টার কাজে লাগে। যা গুণ করা মানে কি আসলে? আমি বারবার শিফট করব, যোগ করব, শিফট করব, যোগ করব, শিফট করব, যোগ করব। একইভাবে ভাগের ক্ষেত্রেও সেম কনসেপ্ট, ভাগেও আমরা দেখছি যে আমাদের শিফট করা লাগে, তাই না? তো এই প্রত্যেকটা জিনিস আসলে কানেক্টেড, প্রত্যেকটা জিনিস এভাবে মনোযোগ দিয়ে পড়তে পারলে তোমরা অনেক উপকৃত হবা। তো আই উড সাজেস্ট পরীক্ষার জন্য আমাদের যতটুকু ইম্পর্টেন্ট ওটাতে আপাতত সময় দাও, হ্যাঁ, অতিরিক্ত সময় নষ্ট করার দরকার নেই। তাহলে আমরা মোটামুটি রেজিস্টার, কাউন্টার এবং ফ্লিপ ফ্লপ নিয়ে ডিসকাস করলাম। হ্যাঁ, তাহলে আমরা দেখি এখান থেকে কেমন কোয়েশ্চেন আসে। এখান থেকে খুব বেশি কোয়েশ্চেন আসলে প্রিভিয়াস ইয়ারে আসে নাই। আমরা যদি এই কোয়েশ্চেনটা দেখি যে একটি ডিজিটাল সিস্টেমে বেসিক স্টোরেজ উপাদান কোনটি, একদম বেসিক মানে সবচেয়ে মূলে কি থাকে, তো রেজিস্টার কাউন্টার এগুলো আসলে ইয়ে করে, হ্যাঁ, মানে স্টোর করে, কিন্তু মেইনলি হচ্ছে ফ্লিপ ফ্লপ দিয়ে বানায়, তাই না? ফ্লিপ ফ্লপ হচ্ছে 1 বিট ধারণ করে, তাহলে 16 বিট ধারণ করতে হলে 16টা ফ্লিপ ফ্লপ। একদম বেসিকে কি থাকে? ফ্লিপ ফ্লপ। আরো বেসিকে গেলে অবশ্য ল্যাচ বলা যায়, ল্যাচ, বাট ল্যাচ যেহেতু সিলেবাস নেই ওটা আসবে না আর কি, হ্যাঁ। আচ্ছা, সো উইথ দ্যাট আমাদের আজকের লেকচার এ পর্যন্তই। তাহলে আমরা চ্যাপ্টার 3 এর সবগুলো টপিক কভার করলাম এবং সবগুলো টপিকের বিগত বছরের প্রশ্নগুলো দেখলাম, এবং ইনশাআল্লাহ তোমাদের ভালো একটা প্রিপারেশন হইলো। তো আমি সাজেস্ট করবো চ্যাপ্টার 3 স্পেশালি বুলিয়ান অ্যালজেব্রার পার্টটা তোমরা অনেক প্র্যাকটিস করো, এবং যেহেতু ক্যালকুলেটর নাই তোমরা কনভার্সনের পার্টটা প্র্যাকটিস করো। আর বাকি পার্টগুলো ইনশাআল্লাহ দেখে গেলে তোমরা পারবা, ওখানে অত বেশি প্র্যাকটিস মানে লাগবে না, অনেক কিছুই মুখস্থ বা বোঝা যায় টাইপের, হ্যাঁ। বাট বুলিয়ান অ্যালজেব্রা এবং কনভার্সন এই দুটো তোমরা একটু প্র্যাকটিস করবে যেন তাড়াতাড়ি পরীক্ষার হলে করতে পারো। তো তোমাদের জন্য অনেক শুভকামনা, অন্যান্য চ্যাপ্টারের লেকচারে ইনশাআল্লাহ আবার দেখা হবে। হ্যাঁ, তোমাদের জন্য অনেক শুভকামনা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।